ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি। এর আগে একটা ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা, সেখানে প্রত্যেক কটা চ্যাপ্টারে কত করে নাম্বার থাকে সেই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। তো তারই প্রথম চ্যাপ্টার বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ বা পরিবেশের জন্য ভাবনার প্রথম চ্যাপ্টার ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এখন এই চ্যাপ্টারটা আমাদের মূলত ভূগোলের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটায় পরিবেশ সংক্রান্ত, বায়ুমণ্ডল সংক্রান্ত এবং বায়ুমণ্ডলের বিভিন্ন সমস্যা, বিভিন্ন গ্যাসের উপাদান, সেই উপাদানগুলোর প্রয়োজনীয়তা এবং শেষকালে ফুয়েল বা জ্বালানি সংক্রান্ত কিছু ব্যাখ্যা আছে। সবটাই পরিবেশ নির্ভর, তাই পড়াশোনাটাও পরিবেশ নির্ভর। এটা পুরোপুরি জিনিসটা পরিবেশের সম্পর্কিত। তো প্রথমে এই চ্যাপ্টারটার কিছু ভাগ বলে দেওয়া যায়। ফার্স্ট, এই চ্যাপ্টারটার 3টে ভাগ। প্রথম ভাগটা হচ্ছে বায়ুমণ্ডল, মানে বায়ুমণ্ডল সম্পর্কে বলা আছে। দ্বিতীয় ভাগটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা বিশেষ সমস্যা, বর্তমান সমস্যা, গ্লোবাল ওয়ার্মিং। সেই গ্লোবাল ওয়ার্মিং এবং ওজোন স্তর সম্পর্কিত একটা ডিটেল আলোচনা। আর তৃতীয় ভাগটা হচ্ছে ফুয়েল বা জ্বালানি সংক্রান্ত যাবতীয় আলোচনা। এই 3টে ভাগ। 3টে ভাগ থেকে মোটামুটি 5 থেকে 8 নম্বরের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে সেই চ্যাপ্টারটা। আজকে আমরা এই ভিডিওতে প্রথম অংশটা পড়ব, বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। বায়ুমণ্ডল বলতে কি আমরা জানি, অনেক ছোটবেলাতেই পড়েছি যে ভূপৃষ্ঠের উপরিভাগে যে বলয়াকার বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার যে গ্যাসীয় আস্তরণ, তাকে বলছিলাম আমরা বায়ুমণ্ডল। কিন্তু বায়ুমণ্ডল পড়তে গেলে বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ সম্পর্কে ডিটেল জানতে হবে। তার কারণটা হচ্ছে বিভিন্ন অংশের বিভিন্ন কাজ, বিভিন্ন অংশের উপাদান বিভিন্ন, এবং বিভিন্ন অংশের প্রভাব পৃথিবীর ওপরে বিভিন্ন। তাই আমরা মূলত শ্রেণী বিভাগটা ভালো করে এখানে দেখব। তো লেখা আছে, প্রথমে বলা যাক বায়ুমণ্ডলে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কী কী। ফার্স্ট যদি আমরা জানতে চাই, প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন। অন্যরা বলবে অক্সিজেন কেন লিখলাম না, কার্বন ডাইঅক্সাইড কেন লিখলাম না। নাইট্রোজেন লেখার কারণটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলের সব থেকে বেশি, প্রায় 77%। তাই প্রথম উপাদান হিসাবে ধরা হলো নাইট্রোজেন, মুখ্য উপাদান। এছাড়া বায়ুমণ্ডলের মধ্যে থাকে অক্সিজেন, থাকে কার্বন ডাইঅক্সাইড, থাকে ধূলিকণা, ডাস্ট পার্টিকেলস, ধূলিকণা থাকে। এছাড়া তার মধ্যে থাকে ধূলিকণা ছাড়াও জলীয় বাষ্প, H2O, জলীয় বাষ্প। এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের মূল উপাদান। কিন্তু এই মূল উপাদানগুলো ছাড়াও বায়ুমণ্ডলে আরও কিছু গ্যাস থাকে, যেমন হাইড্রোজেন গ্যাস কম পরিমাণ হলেও থাকে, হিলিয়াম গ্যাস, এই সমস্ত গ্যাসও থাকে। এছাড়া দূষণ সৃষ্টিকারী কিছু গ্যাস, যে গ্যাসগুলো প্রকৃতপক্ষে বায়ুমণ্ডলের উপাদান বলা চলে না, আমাদের বিভিন্ন কার্যকারিতার জন্য যে গ্যাসগুলো বায়ুমণ্ডলে মেশে, যেমন সালফার ডাইঅক্সাইড, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো বায়ুমণ্ডলের উপাদান। এছাড়া কিছু বিশেষ রকমের গ্যাসীয় উপাদান থাকে যেগুলো বায়ুমণ্ডলের নিচের স্তরে না, উপরের স্তরে থাকে, যেমন O2+, একটি আয়নিত অণু। আমরা জেনারেলি অণু আয়নিত অবস্থায় এর আগে পাইনি, কিন্তু এখন জানবো যে অণু আয়নিত অবস্থায় থাকতে পারে। তার জন্য সূর্যের অতিরিক্ত তাপমাত্রা দায়ী, অতিবেগুনি রশ্মি দায়ী। এর O2+ থাকে, সেরকমই থাকে NO+, সেরকমই থাকে O-, এইরকম কিছু আয়নিত অণু বায়ুমণ্ডলের মধ্যে থাকে। তাহলে যদি বলা হয় বায়ুমণ্ডলের মূল উপাদানগুলো কী কী, তো এই সমস্ত উপাদানগুলো আমরা বলবো, এবং এগুলো নিয়েই বায়ুমণ্ডল তৈরি বলা যাবে। এবার এই উপাদানগুলোর পরিমাণের ওপর ভিত্তি করে, এদের ঘনত্ব, এর ওপর ভিত্তি করে মূলত বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা হয়েছে, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। এ দুটো মূল ভাগ, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারকে একটা ভাষায় বলা হয় সমমণ্ডল, হেটেরোস্ফিয়ারকে বলা হয় বিষমমণ্ডল। তো কাকে হোমোস্ফিয়ার বলে? ওই যে বায়ুমণ্ডলের যে স্তরে বা যে অঞ্চলটায় বায়ুমণ্ডলের এই বিভিন্ন উপাদানগুলো মোটামুটি সমান অনুপাতে ছড়িয়ে থাকে, তাদের বলছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। সবকটা উপাদানই মোটামুটি থাকবে এবং এই সবকটা উপাদান একই অনুপাতে সব জায়গায় থাকবে। সেই অংশগুলোকে বা সেই অংশটাকে বলছি আমরা হোমোস্ফিয়ার। আর হেটেরোস্ফিয়ার বলতে বোঝাচ্ছে যে অঞ্চলে ভূপৃষ্ঠের বা বায়ুমণ্ডলের উপাদানগুলোর পরিমাণ খুব কম এবং সব জায়গায় অনুপাত সমান নয়, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। তাহলে সমসত্ব অঞ্চলটা হচ্ছে হোমোস্ফিয়ার,
আর বায়ুমণ্ডলের অসমসত্ব অঞ্চলটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। কিন্তু ডিটেল পড়তে গেলে আমরা বায়ুমণ্ডলকে শুধু এই দুভাগে ভাগ করলে বায়ুমণ্ডলের সম্পর্কে সব কিছু জানতে পারবো না। তার কারণটা হলো বায়ুমণ্ডলের উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিবর্তনটা শুধুমাত্র কম বা শুধুমাত্র বাড়ে তা না, তাপমাত্রার পরিবর্তনটা বিভিন্ন হয়। তাই বায়ুমণ্ডল সম্পর্কে ডিটেল জানতে গেলে আমাদের উচ্চতার সাথে তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে আমাদের বায়ুমণ্ডলটাকে শ্রেণীবিভাগ করতে হবে। এবং সেই শ্রেণীবিভাগ অনুযায়ী বায়ুমণ্ডলের মোটামুটি 6টা ভাগ। ফার্স্ট ট্রপোস্ফিয়ার, দেন স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এবং এই যে মোট 6টা ভাগ করলাম, এই 6টা ভাগের মধ্যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই 3টে ভাগে বায়ুমণ্ডলের উপাদানগুলো মোটামুটি সমসত্ব অবস্থায় বা একই অনুপাতে থাকে। তাই এই 3টে ভাগকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, এই 3টে অংশে বায়ুমণ্ডলের উপাদানের পরিমাণ খুব কম এবং সমসত্ব অনুপাতে থাকে না। তাই এই 3টেই ভাগকে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। যদিও আমরা ডাইরেক্টলি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ারকে হোমোস্ফিয়ার, বাকিগুলোকে হেটেরোস্ফিয়ার বলতে পারি না, কিন্তু মোটামুটি উপাদানের উপর ভিত্তি করে আমরা এই দুটো অংশ বলতে পারি যে প্রথম 3টে স্তরকে বলছে হোমোস্ফিয়ার এবং পরের 3টে স্তরকে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। তো এই হচ্ছে বায়ুমণ্ডলের মূলত শ্রেণীবিভাগ। আমরা সমসত্বতার উপর ভিত্তি করে বলতে পারি হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, আর তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে বলতে পারি ট্রপোস্ফিয়ার। মানে 6টা ভাগ, সেই 6টা ভাগ পরপর লেখা আছে। এবার আমরা কি করব, এই 6টা ভাগে ডিটেল আলোচনা করব। কিন্তু এই 6টা ভাগ ডিটেল আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে কিভাবে উচ্চতার সঙ্গে তাপমাত্রার পরিবর্তনটা হয় এবং কেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, কিভাবে পরিবর্তনটা হয় এবং কেন সেই পরিবর্তন। তো দেখা যাক। আমরা জানি বায়ুমণ্ডলের, যদি এটা পৃথিবী পৃষ্ঠ হয়, এর তার উপরে বায়ুমণ্ডল আছে এবং সূর্যরশ্মি বায়ুমণ্ডলের মাধ্যমে পৃথিবীতে আসছে। এই অবস্থায় সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডল ভেদ করে আসে, তখন সেই সূর্যরশ্মিকে বাধা দেওয়ার মতো ঘনত্ব বায়ুমণ্ডলের থাকে না। শুধুমাত্র বায়ুমণ্ডলের মধ্যে একটা বিশেষ স্তর থাকে, যে স্তরটাকে আমরা বলি ওজোন স্তর, O3 ওজোন স্তর। আমরা ওজোন স্তর নিয়ে ডিটেল পড়ব। সেই ওজোন স্তরের ঘনত্বটা অপেক্ষাকৃত বেশি হওয়ায় বা ওজোন অণুর আকৃতির জন্য ওজোন স্তর সূর্যরশ্মির মধ্যস্থ আলট্রাভায়োলেট রশ্মি, ইউভি রশ্মিকে কিছু পরিমাণ বাধা দিতে পারে। ফলে ওজোন স্তরটা ইউভি রশ্মির উপস্থিতিতে উত্তপ্ত হয়ে থাকে। কিন্তু অন্য স্তরগুলো বায়ুমণ্ডলকে বাধা প্রদান করে, সূর্যরশ্মিকে বাধা প্রদান করে না। সেই সূর্যরশ্মি সমস্ত স্তর ভেদ করে আসে, প্রথম বাধা পায় পৃথিবী পৃষ্ঠ। তাই পৃথিবী পৃষ্ঠ আগে উত্তপ্ত হয়। তাহলে বলতে পারি যে সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছানো পর্যন্ত দুটো স্তর উত্তপ্ত হচ্ছে, ওজোন স্তর এবং পৃথিবী পৃষ্ঠ। ফলে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জন্য পৃথিবী পৃষ্ঠের সংলগ্ন যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল আগে উত্তপ্ত হয়, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল। এবং যত উপরে ওঠা যায় তত তাপমাত্রা কমবে। কেন কমবে? তার কারণটা হচ্ছে ওপরে উঠছে, পৃথিবী পৃষ্ঠ থেকে দূরে যাচ্ছে, তাপমাত্রা কমছে। আবার ওজোন স্তরটা উত্তপ্ত ছিল, তাই ওজোন স্তর থেকে যত দূরে যাব, নিচে উঠি, নামি বা উপরে উঠি, তাপমাত্রা কমবে। কারণ এটা উত্তপ্ত স্তর, তার উপরেও সূর্যরশ্মি বাধা পাচ্ছে না বলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে, নিচেও তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এবার নিচের অংশটা কি দেখছি, নিচ থেকে উপরে উঠলে তাপমাত্রা কমছে, এখানে উপর থেকে নিচে নামলে তাপমাত্রা কমছে। এইভাবে একটা জায়গায় আসবে যেখানে তাপমাত্রা কমতে কমতে সর্বনিম্ন তাপমাত্রা হবে। তার মানে বলতে পারছি, যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি তাহলে আস্তে আস্তে তাপমাত্রা কমছে এবং একটা নির্দিষ্ট স্তর অবধি তারপর থেকে আবার তাপমাত্রা বাড়ছে, কারণ আমরা ওজোন স্তরের কাছে পৌঁছচ্ছি। তাপমাত্রা বেড়ে বেড়ে এক জায়গায় গেল, তাহলে প্রথমে কমলো, তারপরে বাড়লো, দুটো স্তর পেয়ে গেলাম। আবার ওজোন স্তরের পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করলো, তাহলে তৃতীয় ক্ষেত্রেও তাপমাত্রা কমতে শুরু করেছে। কিন্তু যত ওজোন স্তর থেকে দূরে যাচ্ছি, তাপমাত্রা কমতে কমতে একটা স্থান আসার পরে তারপরে বায়ুমণ্ডল থাকে না। ফলে আমাদের ওপরে বা কোনো বস্তু সেই জায়গায় থাকলে তার উপরে সরাসরি সূর্যরশ্মি আপতিত হয়। তাই সরাসরি সূর্যরশ্মি আপতিত হওয়ার জন্য তারপর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকে। তাহলে আমরা নিচ থেকে উপরে উঠে শুধু তাপমাত্রা কমছে বলতে পারি না। প্রথমে তাপমাত্রা কমছে, তারপর তাপমাত্রা বাড়ছে,
আবার তাপমাত্রা কমছে, আবার তাপমাত্রা বাড়ছে, তারপর থেকে তাপমাত্রা বেরিয়েছে। তাহলে এইভাবে তাপমাত্রা প্রথমে কমা তারপরে বাড়া, অর্থাৎ তাপমাত্রার পার্থক্যের উপর ভিত্তি করে আমরা কিছু স্তর পাই, যে স্তরগুলোকে আমরা এই নামে ডাকি। তো এই জন্যে উচ্চতার সাথে উষ্ণতার পরিবর্তনের উপর ভিত্তি করে এই স্তরগুলো তৈরি করা হয়েছে, যে স্তরগুলো আমরা পরপর নাম দিয়েছি। তো প্রথম স্তরটা নাম দেওয়া হচ্ছে ট্রপোস্ফিয়ার, মানে একদম নিচের স্তর। আমরা এখানে ব্যাখ্যা থেকে বুঝতে পারছি ট্রপোস্ফিয়ার স্তরটা হচ্ছে সর্বনিম্ন স্তর, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি স্তর। এই স্তরটার মূল বৈশিষ্ট্যটা কি দেখেন। প্রথমে আমরা এখানে ব্যাখ্যা থেকে পেয়ে গেলাম যে যদি আমরা নিচ থেকে উপরে উঠি বা ট্রপোস্ফিয়ার স্তরের নিচ থেকে উপরে উঠি, উচ্চতার সঙ্গে তাপমাত্রা কমছে। তার কারণটাও বুঝতে পারলাম, বিভিন্ন স্তরের তাপমাত্রার পার্থক্যটা এই জন্য। তো ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়ছে তত তার তাপমাত্রা কমছে আমরা জানি। মোটামুটি ট্রপোস্ফিয়ারে যদি আমরা দৈর্ঘ্য দেখতে চাই, ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত, এবং মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতাটা কম, মেরু অঞ্চলে 9 কিলোমিটার পর্যন্ত প্রায় বিস্তৃত। বিভিন্ন বইতে 16 কিলোমিটারটা কোনো জায়গায় 17, কোনো জায়গায় 18 আছে, কোনো জায়গায় 15 আছে। একটা অ্যাভারেজ উচ্চতা বললে হয়, তার কারণ সেখানে তো কোনো বাউন্ডারি নেই, আমরা পার্টিকুলার উচ্চতাটাই বলতে পারবো। একটা অ্যাভারেজ উচ্চতা বললেই আমাদের উচ্চতাটা বুঝতে পারা যায়। তার জন্য 16 কিলোমিটার একটা অ্যাভারেজ উচ্চতা ধরা হলো, যেখানে ট্রপোস্ফিয়ারের মোট বিস্তার 16 কিলোমিটার বিস্তার, ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার। এবং মোটামুটি এদের মানে এই উচ্চতার মধ্যে বা স্তরটার মধ্যে উষ্ণতাটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মোটামুটি -56 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। মানে ভূপৃষ্ঠের তাপমাত্রা যদি 15 ডিগ্রি ধরা হয়, তাহলে যত উপরে তাপমাত্রা কমছে বোঝা গেল। এবং সর্বোচ্চ স্থানে তাপমাত্রা কমে হয় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরটা, যে স্তরে ট্রপোস্ফিয়ারের শেষ অংশ, তাই এই স্তরের নাম দেওয়া হচ্ছে ট্রপোপজ। পজ মানে থেমে যাওয়া। তাই এই জায়গায় যেহেতু তাপমাত্রাটা কমে কিছু কিলোমিটার পর্যন্ত স্থির থাকে, তাই এই অঞ্চলটাকে বলা হচ্ছে ট্রপোপজ। তাহলে এই ট্রপোস্ফিয়ার দুটো পেলাম, 16 কিলোমিটার বিস্তার এবং সর্বনিম্ন তাপমাত্রা এখানে -56 ডিগ্রি সেন্টিগ্রেড, সব থেকে উপরে। এবং এখানে একটা মোটামুটি আমরা হিসেব বলতে পারি যে মোটামুটি 1 কিলোমিটার, প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকে, কমে কমে ওখানে গিয়ে পৌঁছায়। এই স্তরের উপাদান কি? এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশটাই থাকে। আমরা যে উপাদানগুলো লিখেছিলাম তার মধ্যে মূল উপাদান ধূলিকণা, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এই সমস্ত গ্যাস এখানে অধিক পরিমাণে থাকে। এছাড়া কিছু দূষণ সৃষ্টিকারী গ্যাস, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডও এই স্তরে থাকে, কিন্তু মূল এই স্তরের উপাদান হচ্ছে এই পদার্থগুলো। এবং এই স্তরে যেহেতু বায়ুর ঘনত্ব খুব বেশি, তাই এই স্তরে বায়ুর কোনো জায়গায় উচ্চতা, মানে ভূপৃষ্ঠের বিভিন্ন উচ্চতার জন্য কোনো জায়গায় তাপমাত্রা কম, কোনো জায়গায় তাপমাত্রা বেশি। অর্থাৎ এই স্তরটার বিভিন্ন স্থানে তাপমাত্রার পার্থক্যের জন্য এই স্তরে বায়ু প্রবাহ দেখা যায়। কারণ তাপমাত্রা কোনো একটা জায়গায় তাপমাত্রা বেড়ে গেলে সেই জায়গায় বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে আশপাশের বায়ু সেখানে চলে আসে এবং এসে তার বায়ু প্রবাহটা সৃষ্টি করে। ফলে এই স্তরে বায়ু প্রবাহ দেখা যায়। এবং এই স্তরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে মেঘ থাকে, বজ্রপাত হয় এবং বৃষ্টিপাত হয়। তাই এই স্তরটার নাম দেওয়া হচ্ছে খুব ধমন। মোটামুটি এটা আমাদের আগে জানা ছিল। তো এটা হচ্ছে অল অ্যাবাউট ট্রপোস্ফিয়ার। এবার আসি তার পরবর্তী অংশ। আমরা দেখলাম উচ্চতা কমে কমে বা উষ্ণতা কমে কমে -56 হয়েছে। তাহলে বলতে পারি স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে। এবারে যত উপরে উঠবো আস্তে 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 তত তার তাপমাত্রা বাড়তে থাকে এবং দেখা যায় বাড়তে বাড়তে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে -56 থেকে বাড়তে বাড়তে স্ট্র্যাটোপজ মানে শেষ অংশ, তার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মোটামুটি ভূপৃষ্ঠের সাপেক্ষে এটা প্রায় 16 কিলোমিটার উচ্চতা থেকে 35 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তার মানে প্রায় 20 কিলোমিটার, প্রায় 19 কিলোমিটার মধ্যে এটার একটা অঞ্চল। এই স্ট্র্যাটোস্ফিয়ারের কি উপাদান? স্ট্র্যাটোস্ফিয়ারের উপাদান হচ্ছে খুব কম, খুবই কম। এর মধ্যে মূল উপাদান হচ্ছে কিছু পরিমাণ নাইট্রোজেন এবং অক্সিজেন, এবং এটার বিশেষ উপাদান হচ্ছে ওজোন। এই স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ অংশে যে ওজোন স্তর থাকে, সেই ওজোন স্তর সম্পর্কে আমাদের ডিটেল এবার জানতে হবে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের
বায়ুর পরিমাণ খুব কম এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের একদম উপরের অংশে থাকে ওজোন গ্যাসের একটা স্তর, যে স্তরটা অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে এবং যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর তাপমাত্রা, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে দেয় না বা পৃথিবীতে ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে পৌঁছতে দেয় না। সেটাই ওজোন গ্যাসের জন্য। আমরা পরবর্তী পার্টে এই ওজোন স্তর সম্পর্কে ডিটেল পড়ব, তো এখানে আমরা কিছু ডিসকাস করলাম। তাই ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মধ্যে অবস্থান করে এবং এখানে যেহেতু বায়ুর ঘনত্ব কম, যেহেতু বায়ু চলাচল প্রায় হয় না, তাই এখানে জেট প্লেন চলাচল করে। কারণ জেট প্লেন তো প্রায় শব্দের গতিতে যায়, ফলে তার যদি জেট প্লেনে বায়ু বাধা থাকে তাহলে জেট প্লেন ক্ষতি হতে পারে। জেট প্লেনের বায়ু বাধাতে জেট প্লেনে আগুন ধরতে পারে। তার জন্য এখানে বায়ুর পরিমাণ কম থাকার জন্য জেট প্লেন এই স্তরে যাতায়াত করে, মানে ট্রপোস্ফিয়ার থেকে উঠে স্ট্র্যাটোস্ফিয়ারে যায়, তারপর মানে 16 কিলোমিটার উচ্চতার পর থেকে জেট প্লেন চলাচল করে। এই স্তরে কোনো কোনো সময় দেখা যায় যে পৃথিবীর অধিক উষ্ণতার জন্য কিছু পরিমাণ জলীয় বাষ্প এই স্তরে চলে গেছে এবং এই স্তরে গিয়ে এই সাদা রঙের জলীয় বাষ্পগুলো সাদা রঙের ছোট ছোট মেঘ সৃষ্টি হয়ে এই স্তরে অবস্থান করে। তাদেরকে বলা হয় অলোক মেঘ। তাদেরকে বলা হয় অলোক মেঘ। এই স্তরে এই অলোক মেঘ কোনো কোনো সময় দেখা যায়। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল। এই স্ট্র্যাটোস্ফিয়ারের তাহলে সর্বোচ্চ উষ্ণতা -56, সেখান থেকে বেড়ে বেড়ে টেম্পারেচারটা 0 ডিগ্রিতে পৌঁছে, মোটামুটি এটা হচ্ছে তাপমাত্রার রেঞ্জ। এই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মূল ধর্মটা হচ্ছে বা মূল প্রয়োজনীয়তাটা হচ্ছে ওজোন গ্যাস। সো অল অ্যাবাউট স্ট্র্যাটোস্ফিয়ার। এবার আসছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের পরবর্তী অংশ এবং আমরা দেখলাম কি -56 থেকে তাপমাত্রাটা স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে হয়েছে 0। আমরা লিখি একটু 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রাটা কমে হয়েছিল -56 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখলাম কি -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে গেছে। এইবার বেড়েছিল এখানে। এইবার মেসোস্ফিয়ারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কমতে শুরু করে। মোটামুটি স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত এই মেসোস্ফিয়ার অঞ্চলটা বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে আরও 85 কিলোমিটার বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে তাপমাত্রা কমে। প্রথমে কমেছিল, তারপর বেড়েছিল, এবার কমবে, তাপমাত্রা কমছে। কারণটা প্রথমেই আলোচনা হয়েছে। দেখা যায় এই স্তরে তাপমাত্রা কমতে কমতে প্রায় -92 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। তাপমাত্রা কমতে কমতে অত্যন্ত কমে যায়, -92 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায় এবং তার জন্য উচ্চতার সঙ্গে উষ্ণতাও কমছে, চাপও কমে যায়। তাই বলা হয় যে জায়গায় এই -92 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই স্থানটাকে বলা হচ্ছে মেসোপজ। কারণ কয়েক কিলোমিটার এই তাপমাত্রাটাই স্থির হয়ে থাকে। বলা যায় যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে এই -92 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা। এটা কোথায় থাকে? মেসোস্ফিয়ার বা মেসোপজে। উপাদান কি? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। এছাড়াও যেহেতু ওজোন স্তরের বাইরে এই মেসোস্ফিয়ার স্তরটা, ওজোন স্তরের পরবর্তী ক্ষেত্রে মেসোস্ফিয়ার স্তরটা, সেহেতু এই স্তরে অতিবেগুনি রশ্মি থাকে এবং অতিবেগুনি রশ্মি থাকার জন্য সেই অতিবেগুনি রশ্মি এই স্তরের অণুগুলোকে আয়নিত করে দেয়, মানে ইলেকট্রন সেখান থেকে সরে যায় এবং আয়নিত হয়ে যায়। তাই এই স্তরে O2+, নাইট্রিক অক্সাইড প্লাস এই জাতীয় আয়নিত অণু এই স্তরে দেখতে পাওয়া যায়। তাই এই স্তরটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার স্তর। এছাড়া এই স্তরের কোনো সেরকম আলাদা গুরুত্ব নেই, কারণ এই স্তরটা ওজোন স্তরের বাইরের স্তর এবং এখানে সেভাবে কোনো কিছু আটকায় না, কোনো রশ্মি আটকায় না। বায়ুমণ্ডলের ঘনত্ব খুব কম। মেসোস্ফিয়ারের পরবর্তী যে স্তরটা আছে সেই স্তরটা কিন্তু গুরুত্বটা একটু বেশি। সেই স্তরটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার স্তর। এই স্তরের বিস্তারটা অনেক বেশি। বলছে মেসোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। প্রচণ্ড উষ্ণতম স্তর। যত উচ্চতা বাড়ে তত তাপমাত্রা বাড়ে, কারণ বায়ুমণ্ডলের ঘনত্ব কমে গেছে। আমরা সরাসরি সূর্যরশ্মির সামনে। দেখা যায় তাপমাত্রা -92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়তে বাড়তে প্রায় পৌঁছে যায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে।
তার মানে থার্মোস্ফিয়ারের শেষ অংশ, যাকে আমরা থার্মোপজ বলবো, এই অংশে কিন্তু টেম্পারেচার 1200°C। এবং এই অংশ থেকে মানে এই অংশে তাপমাত্রা অনেক বেশি থাকায় এবং সূর্যরশ্মির ক্ষতিকর অংশ অনেক বেশি থাকায় এই স্তরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো অনেক আয়নিত অবস্থায় থাকে, বা বেশিরভাগই আয়নিত অবস্থায় থাকে। যেমন O2+ একটু আগে লিখেছিলাম, O-, NO+, এই সমস্ত আয়নিত গ্যাসগুলো এই স্তরে থাকে। এবং এই স্তরে এই সমস্ত আয়নিত গ্যাসগুলো থাকে বলে কিছু কিছু রশ্মি, যেমন অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, কসমিক রশ্মি, এই সমস্ত রশ্মি এই স্তরে শোষিত হয়, কিছু পরিমাণ শোষিত হয়। এই সমস্ত আয়নিত গ্যাসগুলো এই রশ্মিগুলোকে শোষণ করে এই আয়নে রূপান্তরিত হয় এবং কিছুটা বিকিরণ করে দেয়। তাহলে কিছু পরিমাণে এই রশ্মি এই স্তরে শোষিত হয়। এবং এই স্তরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে আন্তর্জাতিক স্পেস স্টেশন অবস্থিত, যে স্পেস স্টেশনটা আমাদের পৃথিবীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কোনো কিছু বা যেখান থেকে বা যে অংশ থেকে পৃথিবীর আবহাওয়া, পৃথিবীর বাইরের অংশের দিকে নজর রাখা হয়, সে আন্তর্জাতিক স্পেস স্টেশন এই স্তরে থাকে। এবং এই স্তরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু এই আয়নিত গ্যাসগুলো আছে, তাই এই স্তরকে বলা হয় আয়নীয় স্তর বা আয়ন মণ্ডল। এবং পৃথিবী থেকে ছেড়ে দেওয়া যে বেতার তরঙ্গ, যাকে আমরা রেডিও ওয়েভ বলি, সেই বেতার তরঙ্গ এই স্তর কর্তৃক প্রতিফলিত হয়। যেটা আমাদের রেডিও ওয়েভ প্রতিফলনের জন্য যে সমস্ত বেতার তরঙ্গ নিয়ে আমরা কাজ করতে পারি, যে তরঙ্গ বা যে ওয়েবে এই যাবতীয় ইন্টারনেট চলাচল করে। যদি ইন্টারনেটের জন্য শুধুমাত্র এই স্তর দায়ী নয়, কিন্তু বেতারের যে সমস্ত সিগন্যাল, সেই সিগন্যাল এই স্তর কর্তৃকই প্রতিফলিত হয়। এটা থার্মোস্ফিয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং এই স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়। মেরুজ্যোতি বলতে আমরা মেরু অঞ্চলে যখন রাতের বেলা, যখন কোনো মেরুতে 6 মাস রাত 6 মাস দিন হয়, সেই রাত্রিবেলা মেরু অঞ্চলে কিছু আলো দেখতে পাওয়া যায়। সেই আলোগুলো প্রত্যেকের সৃষ্টি হয় সূর্যরশ্মি এই স্তরে বিক্ষিপ্ত হয়ে যে বিভিন্ন রকমের বর্ণের সৃষ্টি করে, সেই বর্ণটা মেরু অঞ্চলে দেখা যায়। তাই এই স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়। এটা হচ্ছে অল অ্যাবাউট থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের মূল বৈশিষ্ট্য হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলন, কিছু ক্ষতিকর রশ্মি শোষণ এবং মেরুজ্যোতির সৃষ্টি। এটা হলো থার্মোস্ফিয়ার। এর পরবর্তী স্তরে বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। এই স্তরে কিছু পরিমাণ বা খুব কম পরিমাণ হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। এই স্তরটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। এই স্তরে কিন্তু উচ্চতার সঙ্গে তাপমাত্রা বাড়তেই থাকে এবং 1200° থেকে প্রায় তাপমাত্রা বেড়ে হয়ে যায় 1600°C, অর্থাৎ উচ্চতার সঙ্গে তাপমাত্রা বেড়েই চলে। এই স্তরে সাধারণত কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন, কিছু স্টেশন এই স্তরে থাকে। এবং এই স্তরের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরের বায়ুমণ্ডলের পরিমাণ খুব কম এবং পৃথিবীর বাইরে থেকে যে সমস্ত উল্কা, এই সমস্ত বাইরের মহাকাশের কিছু ডেব্রিজ যাকে বলে, মানে মহাকাশের অংশ কিছু যদি মানে গ্রহাণুপুঞ্জ যখন আসে, উল্কা যখন পৃথিবীতে আসে, এই এক্সোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার, স্পেশালি থার্মোস্ফিয়ারই ওইগুলো বিনষ্ট হয় বা ধ্বংস হয়। এটা হচ্ছে এই এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের মূল বৈশিষ্ট্য। এক্সোস্ফিয়ারের মূল ইম্পর্টেন্সটা হচ্ছে এই স্তরে কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো যেগুলো পৃথিবী থেকে ছাড়া হয়েছে সেগুলো চলে। এবং সর্বশেষ স্তরটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরটা সাধারণত কোনো শেষ সীমা নেই। ধরে নেওয়া হয় প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা আছে, 10,000 কিলোমিটার পর্যন্ত, কিন্তু এই স্তরের কোনো শেষ সীমা ঠিক পাওয়া যায় না। এই স্তরটা প্রকৃতপক্ষে কি? এই স্তরে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো বায়ু নেই, কোনো বায়ুর কোনো উপাদান নেই। এই স্তরে পৃথিবীর চৌম্বক বলরেখাগুলো অবস্থান করে। আমরা জানি পৃথিবী একটা নিজে চুম্বক, উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে, পৃথিবীর চুম্বক, উত্তর মেরু চুম্বক, দক্ষিণ মেরু আছে। এবং কোনো চুম্বকের উত্তর মেরু তার নিজের দক্ষিণ মেরুকে যে রেখাগুলি বরাবর আকর্ষণ করে, সেই রেখাগুলিকে বলা হয় তার চৌম্বক বলরেখা। প্রত্যেক চুম্বকের অসংখ্য চৌম্বক বলরেখা বর্তমান, পৃথিবীরও তাই। পৃথিবীর এই চৌম্বক বলরেখাগুলো যে স্তরে অবস্থান করে, সেই স্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার স্তর। এবং এই চৌম্বক বলরেখা কিন্তু পৃথিবীতে জীবনের সৃষ্টি হওয়ার জন্য পরোক্ষভাবে দায়ী।
সূর্য থেকে যে সমস্ত ক্ষতিকর রশ্মি বেরিয়ে আসে তার মধ্যে উল্লেখযোগ্য রশ্মি হচ্ছে গামা রশ্মি। এছাড়া কসমিক রশ্মি বলে কিছু রশ্মি আছে যেগুলো বিভিন্ন নক্ষত্র থেকেও আসে। সেই সমস্ত রশ্মিগুলো যদি পৃথিবীতে প্রবেশ করে তাহলে পৃথিবীর জলবায়ু তথা পৃথিবীর যাবতীয় অংশে অনেক পরিবর্তন করে ফেলতে পারে। ম্যাগনেটোস্ফিয়ার ওই সমস্ত রশ্মিগুলোকে বিক্ষিপ্ত করে, যেহেতু চৌম্বক তাদের বিক্ষিপ্ত করে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না। অনেকাংশে পৃথিবীতে সেই রশ্মিগুলো বা সেই সমস্ত তরঙ্গগুলো প্রবেশ করতে পারে না, তার ফলে পৃথিবীতে জীবের উদ্ভব হয়েছে। তো ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে ইম্পর্টেন্ট এইটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের মূল 6টা স্তর, যে স্তরগুলো সম্পর্কে বলা হলো। এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই তাপমাত্রার পরিবর্তনটা এবং উচ্চতাটা, প্রত্যেকটা স্তরের মূল উপাদান এবং সেই স্তরের কী কাজ সেগুলো ভালো করে জানতে হবে। এখান থেকে 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। তার জন্যে আমাদের এই স্তর থেকে 1 নম্বরে বা এমসিকিউগুলো আনসার করতে গেলে খুব খুঁটিয়ে এই অংশটুকু পড়তে হবে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ সংক্রান্ত যাবতীয় জিনিস।